হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছে সবাই? আমরা আজ পড়ব ফাগুন মাস কবিতা। লিখেছেন হুমায়ুন আজাদ। এখানে আমাদের খুবই একটি পরিচিত ছবি দেখতে পাচ্ছি, যেটা একটি শহীদ মিনারের ছবি। উপরে ফুল ঝুলছে, কৃষ্ণচূড়া ফুল, আর হচ্ছে নিচে ছোট ছেলে মেয়েরা এবং বড় কিছু মানুষ ফুল দিচ্ছে। শহীদ মিনার শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদেরকে স্মরণ করে ফুল দিচ্ছে কোনো 21শে ফেব্রুয়ারিতে। এখানে 21 লেখা আছে। তো এটা আমাদের খুবই পরিচিত একটা ছবি। তো এই ছবিটার সাথে আমাদের ফাগুন মাস কবিতার কি সম্পর্ক? প্রথমেই আমরা একটা কথা বলে নিব যে আমাদের যে 21 ফেব্রুয়ারি হয়েছে সেটা একটা ইংরেজি সাল, ইংরেজি তারিখ। আমরা এর বাংলাটা কেউ কেউ জানি, কেউ কেউ জানি না। ফলে এই দিনটি আসলে বাংলায় ছিল ফাগুন মাস। ফাগুন মাস বসন্ত ঋতুর প্রথম মাস, যে মাসের মধ্য দিয়ে বসন্ত শুরু হয়। তো এই ঘটনাটি ঘটেছিল 8 ফাল্গুন 1358। 8 ফাল্গুন 1358 সালে এই ঘটনাটি ঘটেছিল। তো এই জন্যই কবি মূলত ফাগুন মাস কবিতাটা লিখেছেন। মূলত এটি 8 ফাল্গুন, আমাদের যে মাতৃভাষার দিবসের আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন, তারা যে দিনটিতে শহীদ হয়েছিলেন সেদিন বাংলা 8 ফাল্গুন 1358 বঙ্গাব্দ ছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কবিতায় যাওয়ার আগে আমরা একটি গল্প বলব। গল্পটা হচ্ছে, যখন পাকিস্তান নামে দুটি রাষ্ট্র ভাগ হয় ব্রিটিশদের কাছ থেকে, তখন পাকিস্তানিরা চেয়েছিল বাঙালিদেরকে দিয়ে উর্দু ভাষায় কথা বলাতে। তো তখন বাংলাদেশে একজন পণ্ডিত ছিলেন, তার নাম হচ্ছে আবুল ফজল। তিনি খুবই ধার্মিক মানুষ ছিলেন আবুল ফজল। তো পাকিস্তান সরকার চেষ্টা করেছিল এই মানুষটাকে দিয়ে উর্দুর পক্ষে কথা বলাতে। তো তাকে গিয়ে পাকিস্তানিরা বলল যে আপনি কি মনে করেন যে বাংলাদেশে পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হওয়া উচিত, বাংলা না উর্দু? তো পণ্ডিত আবুল ফজল বলেছিলেন তাদেরকে উত্তরে যে আম গাছে আম ফলবে নাকি কাঁঠাল ফলবে, এই প্রশ্ন আমাকে কেউ কখনো করেনি। খুবই মজা করে তিনি উত্তরটা দিয়েছিলেন, অর্থাৎ আম গাছে আম ফলবে, এটাই স্বাভাবিক। কিন্তু পাকিস্তানিরা বলছে যে বাঙালির ভাষা কি হবে। তাহলে তারা যে কাজটা করতে চেয়েছিল সেটা মূলত নির্বোধের মতো তারা কাজটা করতে চেয়েছিল। পণ্ডিত আবুল ফজল সুন্দর জবাবের মধ্য দিয়ে কিন্তু তাদেরকে লজ্জায় ফেলেছিলেন তখন। তো এই যে অযৌক্তিকভাবে পাকিস্তানিরা বাঙালিদের উপর যে ভাষাটা চাপিয়ে দিতে চেয়েছিল, অন্য একটা ভাষা, ভিনদেশি ভাষা, আর সেটার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ হয়েছে, এবং এই প্রতিবাদে সামিল যারা হয়েছেন তাদেরকে নির্বিচারে হত্যা করেছে পাকিস্তান বাহিনী। তো সেই হত্যাকাণ্ডকে স্মরণ করেই মূলত আজকের এই কবিতাটা। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন কবিতায় যাব। ফাগুনটা খুব ভীষণ দস্যি মাস। দস্যি মানে হচ্ছে ডাকাতের মতো, অর্থাৎ ফাগুনটা খুব দস্যি মাস। তোমরা জানো যে ফাগুন মাস যখন শুরু হয় তখন বসন্ত বরণ হয়, চারপাশের প্রকৃতি ফুলে বা সবুজ পাতায় এবং লাল লাল ফুলে ভরে ওঠে। তো এই জন্য কবি বলেছেন ফাগুনটা খুব ভীষণ দস্যি মাস, পাথর ঠেলে মাথা উঁচোয় ঘাস। যে গাছটা কিছুদিন আগেই পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল, সেই গাছটা থেকেও দেখবে নতুন করে সবুজ পাতা বের হচ্ছে। আবার যে মাটিটা শক্ত হয়ে গিয়েছিল, পাথরের মতো শক্ত মাটি ভেদ করে মাথা উঁচু করে ঘাস। এই জন্য এই ফাগুন মাসকে কবি দস্যি মাস বলেছেন। হাড়ের মতো শক্ত ডাল ফেরে সবুজ পাতা আবার ওঠে বেড়ে। যে কথাটা বলেছিলাম যে ডালটা হাড়ের মতো শক্ত হয়ে গিয়েছিল, সেটা ফেরে আবার নতুন করে, ফেরে মানে হচ্ছে চিরে এটাকে ছিন্ন করে, চিরে বা ছিন্ন করে। সবুজ পাতা আবার ওঠে বেড়ে, সকল দিকে বনের বিশাল গাল, ঝিলিক দিয়ে প্রত্যহ হয় লাল। বনের বিশাল গাল ঝিলিক দিয়ে প্রত্যহ হয় লাল। মানুষের মুখ যেমন ঝিলিক দিয়ে হাসিতে ঝিলিক দিয়ে উঠে, তেমনি হচ্ছে মনে হচ্ছে বনের গালটা প্রত্যহ মানে সব সময়, প্রতিনিয়ত, প্রত্যহ মানে হচ্ছে প্রতিনিয়ত,
নিয়ত বা প্রতিদিন। প্রত্যয় হয় লাল। লাল হয়ে যাচ্ছে কিভাবে? কৃষ্ণচূড়া ফুল ফোটে, তোমরা জানো, বিভিন্ন রকম লাল লাল ফুলে লাল হয়ে যায় বনের বিশাল গালটা। মনে হচ্ছে ঝিলিক দিয়ে হাসি দিয়ে লাল হয়ে যাচ্ছে। বাংলাদেশের মাঠে বনের তলে ফাগুন মাসে সবুজ আগুন জ্বলে। এখানে আরেকটা সুন্দর উপমা তিনি দিয়েছেন কবি। আগুন যেমন চারপাশে কোনো এক জায়গায় আগুন লাগলে চারপাশে খুব দ্রুতই ছড়িয়ে যায় আগুন, তোমরা জানো, তেমনিভাবে ফাগুন মাসেও সবুজের যে সমারোহ শুরু হয় মাঠে ঘাটে গাছপালায়, সেটা হচ্ছে দিনের পর দিন ছড়িয়ে পড়ে। মনে হচ্ছে ফাগুনের শুরু থেকেই সমগ্র প্রকৃতি সবুজ হয়ে যায়, আগুনের মতো করে সমগ্র প্রকৃতিকে সবুজ করে ফেলে। ফাগুনটা খুব ভীষণ দুঃখী মাস। এখন কবি বলছেন ফাগুনটা একটি দুঃখী মাস। কেন দুঃখী মাস? হাওয়ায় হাওয়ায় ছড়াই দীর্ঘশ্বাস। হাওয়ায় হাওয়ায় বাতাসে মনে হচ্ছে কিসের যেন একটা কষ্ট, কিসের যেন একটা দীর্ঘশ্বাস। ফাগুন কিন্তু খুবই সুন্দর একটি মাস, যে মাসটাতে আমাদের সুখী হওয়ার কথা, আনন্দিত হওয়ার কথা, কিন্তু কোথাও যেন আমাদের একটা দীর্ঘশ্বাস, আমাদের একটা কষ্ট কোথাও যেন লুকিয়ে আছে মনের কোণে। সেই কষ্টটা কি আমরা পরবর্তীতে জানব। ফাগুন মাসে গোলাপ কাঁদে বনে। গোলাপ কেন কাঁদে বনে? গোলাপেরও একটা কষ্ট আছে, সেই কষ্টটা আমরা ধীরে ধীরে জানব। কান্নারা সব ডুকরে ওঠে মনে। ডুকরে ওঠে মানে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। ফাগুন মাসে মায়ের চোখে জল, ঘাসের উপর কাঁপে যে টলমল। ঘাসের উপর যেমন টলমল করে শিশির কাঁপতে থাকে, তেমনি করে মায়ের চোখে জলও টলমল করতে থাকে ফাগুন মাসে, কিছু একটা স্মরণ করে। কি স্মরণ করে সেটা আমরা পরবর্তীতে জানব। ফাগুন মাসে বোনেরা ওঠে কেঁদে, হারানো ভাই দুই বাহুতে বেঁধে। ফাগুন মাসে বোনেরাও কেঁদে ওঠে। মায়েরা কেঁদে ওঠে যেমনি, তেমনি বোনেরাও কেঁদে ওঠে। কেন? মায়ের ছেলে হারিয়েছে, বোনের ভাই হারিয়েছে। ফাগুন মাসে ভাইরা নামে পথে, ফাগুন মাসে দস্যু আসে রথে। ভাইরা কেন নেমেছিল ফাগুন মাসে? কবে নেমেছিল? ওই যে ৮ ফাল্গুন ভাষা আন্দোলনে। ভাষা আন্দোলনে রাজপথে নেমেছিল ভাইরা। তখন দস্যু আসে রথে। দস্যু কারা? দস্যু মানে হচ্ছে ডাকাত। পাকিস্তানিদেরকে মূলত কবি এখানে দস্যু বলেছেন। ফাগুন মাসে বুকের ক্রোধ ঢেলে মূলত এই আন্দোলনকেই, ভাষা আন্দোলনকেই বুঝিয়েছেন। ফাগুন তার আগুন দেয় জেলে। ফাগুন যেমন প্রকৃতিকে যেমনি সাজিয়ে তোলে রক্তিম রঙে, তেমনি করে ফাগুন মনে হচ্ছে যেন ক্রোধ ঢেলে দিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে মানুষ। বাংলাদেশের শহর গ্রামে চরে ফাগুন মাসে রক্ত ঝরে পড়ে। শহর গ্রামে চরে, চর মানে হচ্ছে নদীতে যে দ্বীপগুলো জেগে ওঠে সেগুলোকে চর বলা হয়। ফাগুন মাসে রক্ত ঝরে পড়ে। রক্ত কার ঝরে পড়েছিল? রক্ত ঝরে পড়েছিল আমাদের ভাইদের, যারা ভাষা আন্দোলনে শহীদ হয়েছিল। ফাগুন মাসে দুঃখী গোলাপ ফোটে, বুকের ভেতর শহীদ মিনার ওঠে। বুকের ভেতর শহীদ মিনার ওঠে বলতে কি বুঝিয়েছেন কবি? এটা তোমাদের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মূলত শহীদদের স্মরণ করা হয়েছে, অর্থাৎ বুকের ভেতর শহীদ মিনার ফুটে ওঠে, এটার মধ্য দিয়ে কবি বোঝাতে চেয়েছেন শহীদদেরকে স্মরণ করা হয়েছে ফাগুন মাসে। সেই যে কবে কয়েকজন খোকা ফুল ফোটালো রক্ত থোকা থোকা। সেই যে কবে মানে 1952 সালের 21 ফেব্রুয়ারি বা বাংলায় 8 ফাল্গুন 1358 সালে কয়েকজন খোকা তাদের বুকের রক্ত ঝরিয়েছিল বাংলার রাজপথে। মনে হচ্ছিল ফুল ফুটে আছে, থোকা থোকা ফুল ফুটে, থোকা থোকা রক্ত ঝরছে, যেগুলোকে ফুলের মতো, কৃষ্ণচূড়া ফুল যেমন লাল হয়ে থাকে সেরকম করে ফুলের মতো তাদের রক্তগুলো পড়ে আছে। গাছের ডালে পথের বুকে ঘরে ফাগুন মাসে তাদেরই মনে পড়ে। গাছের ডালে পথের বুকে ঘরে ফাগুন মাসে তাদেরই মনে পড়ে। এই ফাল্গুন মাস যখন আসে তখন আমাদের আবারও তাদের কথা স্মরণ হয়। সেই যে কবে 30 বছর হলো, অর্থাৎ কবিতাটা যখন লিখছেন কবি, তখন হচ্ছে 30 বছর পেরিয়ে গেছে, অর্থাৎ তখন আমরা প্রায় স্বাধীন হয়ে গেছি দেশ হিসেবে। ফাগুন মাসে দু চোখ ছলো ছলো, বুকের ভেতর ফাগুন পুষে ভয়, তার খোকাদের আবার কি যে হয়। অর্থাৎ এখানে মায়ের মনের ভয়টা, মায়ের মনের ভয়ের কথা এখানে বলা হয়েছে।
একবার মা যেহেতু সন্তান হারিয়েছেন, বোনরা তাদের ভাইকে হারিয়েছেন, সেরকম সেই মাসটা যখন আবার আসে, তখন খোকাদের আবার কি হয়, আবার কোনো আক্রমণ হয়ে মায়ের খোকাদের উপর তাদেরকে কোনোভাবে হত্যা করা হয় কিনা, এরকম একটা আশঙ্কায় মায়ের মন ভরে ওঠে। মূলত এই কবিতার মধ্য দিয়ে কবি হুমায়ুন আজাদ আমাদেরকে দেখিয়েছেন যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি যে তরুণ যুবকরা আমাদের ভাষার অধিকার আদায়ের জন্য যে আন্দোলন করেছিলেন এবং নিজের জীবনকে বিসর্জন দিয়েছিলেন, তাদের প্রতি সম্মান জানিয়েছেন এবং শ্রদ্ধা জানিয়েছেন। একই সাথে ফাগুন মাসের যে রূপটা, সেটাও তিনি দেখিয়েছেন। অর্থাৎ ফাগুন খুবই সুন্দর একটি রূপ নিয়ে আমাদের প্রকৃতিতে ধরা দেয়, কিন্তু এই সুন্দর রূপে আমরা শুধু আনন্দিত হই না, আমাদের মনের কোণে একটি কষ্টও থেকে যায়, যে কষ্টটি কবি এই কবিতার মধ্য দিয়ে দেখিয়েছেন। অর্থাৎ ফাগুন শুধু আমাদেরকে আনন্দিত করে না, যেহেতু আমাদের এই মাসে একটি কষ্টের স্মৃতি আছে, তাই এই কষ্টটাও আমাদেরকে স্মরণ করিয়ে দেয় ফাগুন মাস। এই কবিতার মধ্য দিয়ে মূলত আমরা যে ফাগুন মাস একটা আনন্দের মাস, এই আনন্দের মাসেও আমরা যে ভাষা শহীদদেরকে স্মরণ করব, সেটি কবি আমাদেরকে পুনরায় স্মরণ করিয়ে দিয়েছেন। তো আশা করি তোমরা কবিতার মূল ভাবটা বুঝতে পেরেছ, মূল কথাটা কবি কি বলতে চেয়েছেন সেটা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ।